মতিন সাহেব হসপিটালের বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছেন। তার স্বপ্ন বুঝি আর পূরণ হলো না। তার খুব ইচ্ছা ছিল কন্যা সন্তানের পিতা হবার। আজকে মতিন আহমেদের মনটা ভীষণ খারাপ। পরপর 3টে ছেলের পিতা হয়েছেন মতিন সাহেব। বিয়ের পর থেকে চাইতো তার কন্যা সন্তান হোক। এক এক করে 2টো ছেলে হবার পর স্ত্রী যখন 3য়বার গর্ভধারণ করে আশা করেছিল এবার কন্যা সন্তানের বাবা হতে পারবেন মতিন আহমেদ, কিন্তু তা আর হলো না। কিছুক্ষণ আগে নার্স এসে বলে গেল, স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। নার্সের কথা শোনার পর থেকে মতিন আহমেদের মনটা খুব খারাপ। স্ত্রীকে সন্তানকে দেখার জন্য এখন সে যাচ্ছে না কেবিনের ভিতর। মতিন আহমেদের ছোট ভাই মামুন আহমেদ বললেন, ছেলের মুখ দেখবে না, এভাবে বসে থাকলে হবে? আমার আর ইচ্ছে করছে না ছেলের মুখ দেখতে। হয়েছে, যখন বাসায় নিয়ে গেলে দেখতেই পারবো। আমি বাসায় চলে যাচ্ছি, তুই তাদের খেয়াল রাখিস। ভাইয়া এভাবে তুমি চলে যাও, ভাবি কষ্ট পাবে। ছেলে হোক বা মেয়ে হোক, তা দান করার মালিক আল্লাহ। এর পিছনে মানুষের কোনো হাত নেই। তাই তুমি যদি মন খারাপ করো, আল্লাহ অসন্তুষ্ট হবে। মামুন আহমেদ বড় ভাইকে হাত ধরে টেনে নিয়ে গেলেন কেবিনের ভিতর। স্ত্রীর দিকে তাকিয়ে মতিন আহমেদ বললেন, আমার ইচ্ছেটা অপূর্ণই হয়ে রবে। ডাক্তার তো বলেছেন তুমি আর মা হতে পারবে না। তোমার একটু প্রবলেম ছিল, এই অপারেশনটা অনেক রিস্ক নিয়ে করা হয়েছে। মতিন আহমেদের স্ত্রী জুবাইদা খাতুন হতাশ নয়নে স্বামীর দিকে তাকিয়েছে। স্বামীর ইচ্ছে সে পূরণ করতে পারল না, এতে তার কোনো দোষ নেই। ছেলের মুখের দিকে তাকিয়ে মতিন আহমেদ বললেন, তুই মেয়ে হলে কি হতো? আমি তোকে মা বলে ডাকতাম। ছোটবেলায় মাকে হারিয়েছি, ভেবেছিলাম নিজের মেয়েকে মা বলে ডাকবো। সেই আশাটা পূরণ হলো না। মতিন আহমেদ 3 ছেলের নাম রাখা হয়েছে যথাক্রমে মাহফুজ, মারুফ, মেহেদি। আস্তে আস্তে তার সন্তানরা বড় হচ্ছে। মতিন আহমেদের মনে মেয়ে সন্তান না হয় আফসোস সবসময় বিরাজ করে। ছোটোখাটো একটা কেরানি পোস্টে চাকরি করেন মতিন আহমেদ। মোটামুটি চলে যায় সংসার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং ছেলেদের পড়াশোনার সব খরচ জোগাড় করতে করতে সংসারে কোনো আয় থাকে না। জুবেদা খাতুন স্বামীকে আশ্বাস দেন, ছেলেরা বড় হলে সংসারে সুসময় ফিরে আসবে, তুমি চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। মতিন আহমেদ স্ত্রীর মাথায় সান্ত্বনা খুঁজে পায়। মতিন আহমেদের ছোট বোন শিউলি আক্তার 2য়বার গর্ভবতী হয়েছেন। 3 বছর একটা ছেলে আছে। শিউলি আক্তারের স্বামী নাফিস মিয়া খুলনায় একটা ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে চাকরি করেন। শিউলি তার স্বামীর কাছে খুলনায় থাকেন। শিউলির শাশুড়ি এবং ননদ থাকে শিউলির সাথে। শিউলি আক্তার বাচ্চা হবার পেইন উঠলে তার শাশুড়ি তাকে হসপিটালে নিয়ে যায় না, বলে আমাদের সময় বাড়িতে বাচ্চা কাচ্চা হতো। শিউলির প্রথম ছেলে তো বাড়িতেই হয়েছে, এটা হবে। ডাক্তার আগেই বলেছিল এই বাচ্চা নর্মালে হবে না, সিজার করতে হবে। সিজার করতে টাকা যাবে এটা ভেবে শিউলির শাশুড়ি ছেলেকে বলেন, বৌমা বাসাতেই প্রসব করবে, দেখবি কিচ্ছু হবে না। 2 দিন ধরে খুব কষ্ট সহ্য করলেন শিউলি আক্তার। যখন দেখলো তার জীবন মরণ অবস্থা, এটা থাকতে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, ভাইকে ফোন করলেন। মতিন আহমেদ কল রিসিভ করে যখন জানতে পারলো তার বোনের অবস্থা খুব গুরুতর, তখন অফিস থেকে ছুটি নিয়ে খুলনা রওনা হলো। বাসে উঠে ফোন করে স্ত্রী জুবাইদা খাতুনকে জানালেন, শিউলির অবস্থা খুব খারাপ, 2 দিন নাকি ব্যথা। তার স্বামী ও শাশুড়ি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না। সে কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে কান্নাকাটি করেছিল। আমি যাচ্ছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আমার বোনটা ভালোই ভালো সন্তান প্রসব করতে পারে। জুবেদা খাতুন বললেন, তুমি আমাকে সঙ্গে নিয়ে গেলে না কেন? আমিও যেতাম। আরে আমরা খুব তাড়াতাড়ি যেতে হবে, সে খুব খারাপ অবস্থায় আছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো নফল নামাজ পড়ে। ঠিক আছে, তুমি বেশি চিন্তা করো না, আল্লাহর আছে, তিনি আমাদের ভালো মন্দ দেখবেন। তাই বিপদের সময় মাথা ঠান্ডা রেখে দাও। শোনো, আমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, যদি শিউলির সিজার করতে হয় টাকা ওঠাতে হবে। তুমি রাগ করো না, আমার একটিমাত্র বোন, জানোই তো তাকে আমি অনেক ভালোবাসি। তুমি কি আমাকে মানুষ মনে করো না? তোমার বোনের জন্য তুমি এইটুকু করতেই পারো। বাবা মা নেই, তুমি বড় ভাই, তোমারই দায়িত্ব। তুমি কি মামুনকে বলছো শিউলির ব্যাপারে? হ্যাঁ, আমি মামুনকে বলছি, সেও কিছুক্ষণ পর রওনা দিবে, অফিস থেকে ছুটি নিয়ে। আচ্ছা, এখন আমি ফোন রাখছি, আমার ফিরতে দেরি হলে তোমরা সাবধানে থাকো। মাহফুজকে বলবে বেশি রাত না করে বাড়ি ফিরতে, তাড়াতাড়ি বাসায় আসতে। আচ্ছা, তুমি আমাদের জন্য চিন্তা করো না, ভালোভাবে যাও। শিউলির কী অবস্থা হয় আমাকে জানিও। মতিন আহমেদ কল কেটে দিয়ে আবার ফোন করলেন শিউলির জামাই নাফিসকে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাফিসের প্রশ্ন শুনে মতিন আহমেদ এর মেজাজ গরম হয়ে গেল।
তার বোন প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সেটা জানার জন্য ফোন করছে, আর সে উল্টো তাকে জিজ্ঞাসা করছে কেমন আছেন। কেমন স্বামী এই লোক! নিজেকে শান্ত রেখে মতিন আহমেদ উত্তর দিল, আমার বোনের এত খারাপ অবস্থা, আমি আসতেছি খুলনায়, আর তুমি জিজ্ঞাসা করো আমি কেমন আছি। শিউলিকে এখনও কি হসপিটালে নিয়ে যাওনি? না ভাইয়া, এত টাকা আমার কাছে নেই। বাসায় ধাত্রী আনা হয়েছে, সেই প্রসব করাবেন। কি বলতেছো? ব্যথা নাকি 2 দিন ধরে করছে? ডাক্তার বলেছে সিজার করতে হবে, আর তুমি এখনও ধাত্রীর উপর ভরসা করে বসে আছো? হায়াত মহৎ আল্লাহর কাছে, যখন যার মরণ আসবে হবে, হায়াত থাকতে কেউ মরে না। নাফিসের কথায় মতিনের ইচ্ছে করছে ঘুষি মেরে মুখ থেকে রক্ত বের করে দিতে। আচ্ছা, তুমি আমাকে হসপিটালে নিয়ে যাও, আমি টাকা দিয়ে দেবো। বোন যখন আমাকে দায়িত্ব পালন করতে হবে, তাড়াতাড়ি শিউলিকেও হসপিটালে নিয়ে যাও নাফিস। ঠিক আছে ভাইয়া, আমি অফিসের কাজ বুঝিয়ে দিয়ে বাসায় যাচ্ছি। কি, তুমি অফিসে? তোমার স্ত্রী এই অবস্থায়? তুমি নিশ্চিত অফিসে এসে বসে আছো? ভাইয়া, আপনি কি বলতে চান? আপনার বোনের ব্যথা উঠছে, তাকে নিয়ে আমি বসে থাকবো? মেয়েদের ব্যাপার মেয়েরা দেখবে, আমি এত নির্লজ্জ না। মতিন আহমেদ বুঝতে পারলো এই লোকের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। তাই নাফিসকে রিকোয়েস্ট করে বলল, ভাই তুমি জলদি বাসায় গিয়ে আমার বোনকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। টাকার চিন্তা করো না, আমি টাকা দিব। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে শিউলি আক্তার। তা দেখে শাশুড়ি ধাত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সময় এত ঢং ছিল না। আমার ছেলে জন্মানোর সময় আমার কি ব্যথা, মনে হচ্ছিল মরে যাব। 3 দিন ব্যথায় আমার নাফিসের জন্ম হয়। কই, আমি তো মরে যাইনি। মহিলাদের জীবন অনেক শক্ত, সহজে তাদেরকে আজরাইল নিতে আসে না। শিউলির শাশুড়ির সাথে তাল মিলিয়ে ধাত্রী মহিলা বলে উঠলেন, একদম ঠিক কথা। মেয়েদের মরণ এত সস্তা না। এখনকার মানুষ কিছু হলে ডাক্তার ডাক্তার করে, তাই এত বিপদ আপদ। শিউলি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। সেই দিকে খেয়াল নেই শিউলির শাশুড়ি। ধাত্রী বললেন, আপা আপনার ছেলের বউ অজ্ঞান হয়ে গেছে, মনে হয় আমি পারবো না বাচ্চা প্রসব করতে, আমি গেলাম। এতক্ষণ বড় কথা বললো, যখন দেখলো শিউলি আক্তার অজ্ঞান হয়ে গেছে, তখন ধাত্রী মহিলা ভয় পেয়ে ভেঙে গেল। শিউলির শাশুড়ি নাপিসকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বললেন। শিউলি আক্তারের ননদ তার মাকে বলছে, তোমার জন্য এমন হলো। সকালে বললাম হসপিটালে নিয়ে যাও, গেলে না। এখন যদি কোনো ক্ষতি হয়ে যায় কী করবে? শিউলি আক্তার শাশুড়ি রেগে বলেন, সকালে নিয়ে গেলাম না, এতগুলো টাকা লাগবে। টাকা কি তুই দিবি? নাফিস সিএনজি নিয়ে আসছে শিউলি আক্তারকে হসপিটালে নিয়ে যেতে। ধরাধরি করে শিউলিকে সিএনজিতে তোলা হচ্ছে। নাফিসের মা ছেলেকে বললেন, নিয়ে যাবার সাথে সাথে সিজার করতে বলবে। এত টাকা আছে তোর কাছে? শিউলির ভাই আসতেছে, টাকা সে দিবে। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হসপিটালে। অবস্থা কিন্তু খারাপ দেখা যাচ্ছে। হসপিটালে যেতে 10 মিনিট সময় লাগলো। শিউলি আক্তার অজ্ঞান হয়েছে। ডাক্তার রোগীর এমন অবস্থা দেখে নাফিসকে বলল, এতক্ষণ কেন নিয়ে এসছেন পেশেন্টকে? তো প্রায় মেরে ফেলছেন। নাফিস ডাক্তারকে বলছে, স্যার ভুল হয়ে গেছে, এখন তাড়াতাড়ি কিছু করুন। হ্যাঁ, এখন তাড়াতাড়ি কিছু করব। পেশেন্টের ক্ষতি হলে দোষ হবে ডাক্তারদের। শিউলি আক্তারকে ডাক্তারকে অপারেশন করতে নিয়ে গেছে। অপারেশন থিয়েটারে বাইরে দাঁড়িয়েছে নাফিস ও তার মা। মতিন নাফিসের কাছে বরাবরই ফোন করে খবর নিচ্ছে। তিনি খুলনা এসে অটো নিয়ে হাসপাতালে আসলেন। এসে নাফিসকে বললেন, কেন তোমরা এমন করলে আমার বোনের সাথে? তাকে যদি আরও আগে হসপিটালে নিয়ে আসতে, আমার বোনের অবস্থা এত খারাপ হতো না। প্রায় 1 ঘন্টা অপারেশনের পর থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে বলল, আই এম সরি, আমরা অনেক চেষ্টা করে পেশেন্টকে বাঁচাতে পারলাম না। কন্যা সন্তান হয়েছে, তবে বাচ্চা সুস্থ আছে। আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আরও আগে নিয়ে আসার দরকার ছিল। বোন বেঁচে নেয় শুনে মতিন আহমেদ কান্নায় করতে থাকলেন এবং নাফিসের গালে থাপ্পড় মেরে বললেন, তোর কারণে আমার বোন মারা গেছে, শুধু তোর অবহেলার কারণে। নাফিস আর তার মা চুপ হয়ে আছে। এমনটা হবে তারা ভাবতে পারেনি। মতিন আহমেদের বোনের লাশের সামনে দাঁড়িয়েছে, তার চোখ দিয়ে পানি বেয়ে বুক ভাসাচ্ছে। বাচ্চার কান্না দোলনায় শুয়ে রাখা বাচ্চার দিকে তাকালেন মতিন আহমেদ। দোলনার কাছে নিয়ে আস্তে আস্তে কোলে তুলে নিলেন ভাগ্নিকে। বললেন, আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে, আমার জন্য আমার মা রেখে গেছে, তুই আমার মা। শিউলির মৃত লাশ নিয়ে আসা হলো নাফিসদের বাড়িতে। লাশ গোসল করানো হচ্ছে। নবজাতক বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে শিউলির ননদ সোমা। মতিন আহমেদ তার স্ত্রী জুবেদার কাছে ফোন করেছে, সে এতক্ষণ প্রায় এসে গেছে খুলনার কাছাকাছি। মতিন আহমেদের ছোট ভাইয়ের স্ত্রী লিমা, সেও এসেছে জুবেদা খাতুনের সাথে। শিউলি আক্তারের লাশ গোসল করানোর পর কাফন করিয়ে খাটিয়ে রাখা হয়েছে। অপেক্ষা করছে তার ভাইয়ের বউ আর ভাতিজারা আসলে কবর দিতে নিয়ে যাবে।
জুবেদা খাতুন ও লিমা তাদের ছেলেমেয়েদের নিয়ে এসে শিউলিকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। তারপর নিয়ে যাওয়া হলো শিউলির লাশ কবরস্থানে। মতিন আহমেদ ও মামুন আহমেদ দুই ভাই খাটিয়ে কাঁধে নিলেন। কান্না করছে আর চোখ উঠছে মামুন আর মতিনের। কবর দেওয়া হলো সম্পূর্ণ হলে নাফিসের বাসায় ফিরলেন সবাই। তখন নাফিসের মা বললেন, বৌমা তো চলে গেল, এখন আমি এই বয়সে বাচ্চাটাকে পালবো কিভাবে? এত ছোট বাচ্চা ঠিকমতো যত্ন না করলে সে তো বাঁচবে না। শিউলির শাশুড়ির কথা সাথে সাথে মতিন আহমেদ বললেন, সেই চিন্তাভাবনা আপনার করতে হবে না। আমার ভাগ্নিকে আমি নিয়ে যাব। আমার মা আমাকে ছোট রেখে মারা গেছিল, খুব আফসোস ছিল আমার মেয়ে সন্তান নেই। এখন আমার বোনের সন্তানকে আমার নিজের সন্তান বলে লালন পালন করব। নাফিস, তুমি কি বলো? না ভাইয়া, আমার কিছু বলার নেই। আজ হোক কাল হোক আমি যখন বিয়ে করব, বাচ্চাটাকে সৎমা দেখতে পারবে না, অবহেলা করবে। আর রাকিব তো 3 বছর, সে অনেকটা বড় হয়ে গেছে। আমার মা তাকে দেখাশোনা করতে পারবে, কিন্তু এত ছোট বাচ্চাকে তো আমার মা দেখাশোনা করতে পারবেন না। মতিন আহমেদ জুবেদা খাতুনের দিকে তাকিয়ে জানতে চাইলেন, তোমার কি মতামত? আমার আবার কী মতামত থাকবে? তুমি যা বলবে তাই হবে। মেয়ে সন্তান না থাকায় তোমার যে আফসোস, সেটা অন্তত ঘুচবে। লিমা বললেন, ভাইয়া এত ছোট বাচ্চা নেবেন, তাকে তো লালন পালন করতে খুব কষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না, নিজের সন্তান হলে কিভাবে লালন পালন করে সেভাবেই করব। মামুন আহমেদ বললেন, ভাইয়া যখন বলেছে তাই হোক, এখানে থাকলে বাচ্চাটার কষ্ট হয়ে যাবে। এদের কথা শুনে মনে হচ্ছে ভাইয়া যদি শিউলির বাচ্চাকে না নিয়ে যায়, দেখবে কয়েকদিন পর বাচ্চাটাকে কারো কাছে দত্তক দিয়ে দেবে। আমার বোনটাকে বাঁচতে দিল না, আবার এই বাচ্চাটাকে নিজের কাছে রাখবে না। নাফিজা তো অমানুষ, কিন্তু তার মা আরও বেশি অমানুষ। একজন মহিলা হয়ে আর একজন মহিলার কষ্ট বুঝল না। আল্লাহ অবশ্য এদের শাস্তি দিবেন। জুবেদা খাতুনের তেমন ইচ্ছে ছিল না মেয়ে সন্তানের, সে ছেলে সন্তান নিয়ে সন্তুষ্ট আছে। এত ছোট্ট একটা বাচ্চাকে আবারও কষ্ট করে বড় করতে হবে, কিন্তু স্বামীর মুখের ওপর না করার সাধ্য তার নেই, কারণ মতিন আহমেদ সবসময় মেয়ের জন্য আফসোস করেন। এখন যদি জুবেদা খাতুনের স্বামী বোনের মেয়েকে না আসতে দেয়, বাসায় এসে তুলকালাম শুরু করে দিবেন মতিন আহমেদ। সেই জুবেদা খাতুন স্বামীর সিদ্ধান্তকে মেনে নিলেন। ঢাকা ফিরে আসলে সবাই নবজাতক বাচ্চাকে নিয়ে। মতিন আহমেদের বড় ছেলে মাহফুজ শিউলি আক্তারকে দেখতে যায়নি। সে যখন দেখলো তার মা বাচ্চা কোলে নিয়ে বাসায় ঢুকছেন, মাহফুজ জিজ্ঞাসা করলো, আম্মু এই পিচ্চি বাচ্চা কার? বাসায় নিয়ে আসলে কেন? তোর ফুপির বাচ্চা এটা। বাচ্চা প্রসব করে শিউলি মারা গেল। নাফিজ ও তার মা বাচ্চাটাকে রাখতে চাইছে না, তাই তোর বাবা বাচ্চা নিয়ে আসলো। এই কেমন কথা? যার সন্তান সে রাখবে না আর আব্বু নিয়ে আসবে, এটা কি মগের মূল্য নাকি? কেন, তোমার কি সমস্যা? আমার বোনের মেয়েকে আমি নিজের মেয়ের মতো বড় করব, তাতে তোমাদের তো কোনো সমস্যা দেখছি না। আব্বু, তুমি কি বলতে চাও? আমাদের তো সমস্যা। আমাদের 3 ভাইয়ের লেখাপড়ার খরচ তুমি ঠিকমতো জোগাড় করতে পারো না ঠিকমতো, তার মধ্যে আরেকটা বাচ্চা নিয়ে আসলে এর পিছনে এখন কত খরচ যাবে তুমি জানো? যেখানে আমাদের নিজেদের হিমশিম খেয়ে চলতে হয়, তার উপর অন্যের বাচ্চা। একদম চুপ থাকবে, আমার মুখে মুখে কথা বলবে না। তোমরা রোজগার করে খাও না, আমার টাকায় খাচ্ছ। টাকা ইনকাম করে তে কষ্ট হলে আমার হচ্ছে, তোমাদেরকে না খাইয়ে রাখছি না। আমার বোনের মেয়ে আমার পর নয়। তুমি অন্যের সন্তান বলছো কেন? এ ব্যাপারে আমি আর কারো মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। স্বামীর কথার সাথে তাল মিলিয়ে জুবেদা খাতুন ছেলেকে বললেন, তোমাদের সমস্যা কী? আমরা বুঝে নেব কীভাবে সংসার চলবে না চলবে। তোদের কোনো কিছুর অভাব না হলে হলো। মন দিয়ে ভালো করে লেখাপড়া কর, যখন চাকরি পাবি তখন সব ঠিক হয়ে যাবে। আম্মু, তোমরা কিন্তু এটা বেশি বেশি করে ফেলছো। কেন এই বাচ্চাকে নিয়ে আসতে হলো? আমি এটা মানতে পারবো না। মাহফুজের কথার সাথে উত্তর দিল মতিন আহমেদের মেজো ছেলে মারুফ। ভাইয়া, তুমি এমন করছো কেন? আমাদের বোন ছিল না, এখন একটা বোন পেলাম। আমার বন্ধু সাকিবের ছোট বোন আছে, তাকে দেখলে আমার অনেক আদর করতে ইচ্ছে করে। খুব ইচ্ছে ছিল আমার বোন থাকলে আমি অনেক আদর করতাম। এখন আমার একটা বোন হবে, তাকে আমি আদর করতে পারবো। চুপ একদম। কিসের বোন? সে কি আমাদের মায়ের পেটে বোন, নাকি বাবা তাকে জন্ম দিয়েছে? ফুফুতো বোন কখনোই নিজের বোন হতে পারে না। মতিন আহমেদের ছেলে মাহফুজের গালে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল। মাহফুজ থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে গেল। মতিন আহমেদ চিৎকার করে বললেন, যদি এই বাচ্চাকে নিয়ে আর একটা কথা তোর মুখ থেকে শুনি, চলে যাবি এ বাসা থেকে। তোর মতো বেয়াদব সন্তান আমার লাগবে না। মাহফুজ উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, বোনের মেয়ের জন্য যদি নিজের সন্তানের সাথে এরকম করতে পারো, আমিও এ বাসায় থাকবো না বলে বাসা থেকে বের হয়ে গেল মাহফুজ। মতিন সাহেব মেয়ের নাম রাখার জন্য হুজুরের কাছে গেলেন। হুজুর বললেন, আকিকে দিয়ে মেয়ের নাম রেখে দাও।
বাচ্চা রাখিকে দেওয়ার জন্য মতিন সাহেব সুন্দর দেখে একটা খাসি কিনে নিয়ে আসলেন। শুক্রবারের দিন হুজুর এসে আকিকার কাজ সম্পূর্ণ করে বাচ্চার নাম রাখলেন ইসমত আফিয়া। হুজুর বলেন, ইসমত আফিয়া নামের অর্থ হলো পুণ্যবতী। নামটা মতিন আহমেদের খুব পছন্দ হয়েছে। সে আল্লাহর কাছে চায় তার ভাগ্নি যেন তার নামের মতো একজন পুণ্যবতী নারী হয়, ভাগ্নিকে ইসলামিক আদব কায়দায় শিক্ষা দিয়ে বড় করবে, এমন আশা পোষণ করলেন মতিন আহমেদ। মাহফুজ বাড়ি থেকে বের হয়ে গেছে 7 দিন হলো। এর মধ্যে জুবেদা খাতুন ছেলেকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ছেলে ফোন রিসিভ করে না। স্বামীকে বললেন ছেলেকে খুঁজে নিয়ে আসো। ছেলে হয়তো ভুল করে মুখে মুখে তর্ক করে ফেলেছে, তাকে ক্ষমা করে দাও। মতিন আহমেদ জানালেন, আমি খোঁজ নিয়ে দেখছি সে তার বন্ধু রোমানের বাসায় আছে। কয়েকদিন মানুষের বাসা থাকবে, দেখবে নিজ হাতে চলে আসবে। সত্যি সত্যি 10 দিনে মাহফুজ বাসায় চলে আসলো। অন্যের বাসায় আর কতদিন থাকবে? তার বন্ধু রোমানের মা বলেছিল বাসায় চলে যাও, এভাবে অন্যের বাসায় আর কতদিন থাকবে? কথাটা শুনে মাহফুজ খুব লজ্জা পায়, তাই সে আজ বাসায় চলে আসে। মাহফুজ ঢাকা ভার্সিটিতে প্রাণিবিদ্যা বিভাগে প্রথম বর্ষের ছাত্রী। আর মারুফ ক্লাস 9-এ পড়ে, আর মেহেদি ক্লাস 5-এ। মেহেদি আর মারুফ ইসমতকে অনেক আদর করলেও মাহফুজ সবসময় দু চোখের কাটা ভেবে হিংসে করে। সময় চলতে থাকে তার আপন গতিতে। এক এক করে বছর পেরিয়ে ইসমত স্কুল যাবার বয়স হলো। তাকে ভর্তি করানো হলো ভালো একটা কেজি স্কুলে। জুবেদা খাতুন সকাল 8টায় মেয়েকে নিয়ে যায়, আবার 11টায় নিয়ে আসে। প্রথম দিকে জুবেদা খাতুন ইসমতকে নিয়ে আসায় তেমন খুশি না হলেও ধীরে ধীরে ইসমতের প্রতি তার মায়া বেড়ে যায়। এখন বলতে গেলে তার নিজের সন্তানের প্রতি যেমন মায়া, ইসমতের প্রতি তেমনই মায়া। তারা বাসা চেঞ্জ করছে, এখানে অনেকেই জানে ইসমত তাদের আপন মেয়ে না, বোনের মেয়ে। তাই পুরনো বাসা চেঞ্জ করে তারা এখন পল্লবীতে ভাড়া থাকে। এতদিন মাহফুজ লেখাপড়া শেষ করে বিয়ে করছে এবং চাকরি পেয়ে ভালো পোস্টে, কিন্তু বাবা মাকে কোনো খরচ দেয় না। সে তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকে। মারুফ একটা কোম্পানিতে চাকরি করে সে তার বাবা মার সাথে থাকে, এখনও বিয়ে করেনি। এমনি করে চলতে থাকলো মতিন আহমেদের সংসার। ইসমত লেখাপড়া অনেক ভালো, সে এসএসসিতে A+ পেয়েছে। পড়াশোনা করছে ভিকরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে। এর মধ্যে হঠাৎ করে মতিন আহমেদ খুব অসুস্থ হয়ে পড়েন। 1 মাস 2 মাস করে চলে যায়, 6 মাস। সে সুস্থ হয় না, তাই মতিন আহমেদের চাকরিতে চলে যায়। পেনশনে যে টাকাগুলো পেয়েছে সেই টাকাগুলো দিয়ে চিকিৎসা করানো হচ্ছে, কিন্তু কিছুতেই মতিন আহমেদ ভালো হচ্ছে না। এর মধ্যে মারুফ ভালোবেসে বিয়ে করে নিয়ে আসে। বিয়ের পর মারুফের বউ রুমিনা ইসমতকে দেখতে পায় না। যবে থেকে মাহফুজ বউয়ের কাছ থেকে শুনছে ইসমত তাদের আপন ননদ না, তখন থেকে ইসমত যেন তার দু চোখের বিষ হয়ে গেছে। সবসময় রুমিনা মারুফকে বলে, তোমার বাবা এই মেয়ের পিছনে অনেক অনেক টাকা খরচ করেছে, এখন তাকে এত ভালো কলেজে পড়াচ্ছে, তুমি কেন তাদের পেছনে টাকা খরচ করবে? তোমার ইনকামের একটা টাকাও তোমার মা বাবার সংসারে খরচ করতে পারবো না। তোমার নিজের বোন হলেও কথা ছিল, ফুফুতো বোন কখনো আপন হয় না। 2 দিন পর দেখবে যখন লেখাপড়া শেষ করে ভালো পজিশনে চলে যাবে, তোমাদের আর ভাই বলে পরিচয় দেবে না। মাহফুজ ভাই ঠিক করেছেন, আগের থেকে আলাদা হয়ে গেছেন। আমি আর একসঙ্গে থাকবো না, আলাদা হয়ে যাব। মারুফ না চাইলেও প্রতিদিন স্ত্রীর ঘ্যান ঘ্যান শুনতে শুনতে আলাদা হয়ে গেল। মতিন আহমেদ পল্লবীর ফ্ল্যাটে ভাড়া ছেড়ে কম টাকার বাসা ভাড়া নিলেন, কারণ পেনশনে যে টাকা আছে তা দিয়ে তার সংসার চালাতে হবে। এখানে এত টাকা দিয়ে বাসা ভাড়া রেখে পোষাবে না, কারণ 2 ছেলে তাকে কোনো খরচাপাতি দেবে না। ছোট ছেলে মেহেদি পেনশনের টাকা থেকে দুবাই পাঠানো হয়েছে। মেহেদি দুবাই গেছে 7 মাস হলো, সে নাকি এখনও ভালো কোনো কাজ পায়নি। তার বাবাকে বলে কাজ পেলে টাকা ইনকাম করতে পারলে তোমাদের জন্য টাকা পাঠাবে। আস্তে আস্তে মতিন আহমেদের সংসারে অভাব শুরু হতে থাকে। ইসমত যদিও এইচএসসি পাশ করে ভালো কোনো কলেজে অ্যাডমিশন নিতে চায়, অনেক টাকা পয়সার ব্যাপার, তাই এইচএসসি পরীক্ষা দেওয়ার পর ইসমত 2টো টিউশন করা শুরু করে। তার মামা বলেছিল দরকার নেই টিউশন করায়, আমি যেভাবে পারি তোমার পড়ার খরচ চালিয়ে নিব। ইসমত জানে তার মামার এখন সে সামর্থ্য নেই, আর তার ভাই মেহেদি দুবাই থেকে খুব অল্প পরিমাণে টাকা পাঠায়, তা দিয়ে সংসার কোনোভাবে চলে। আর বড় 2 ভাই একটা টাকাও দেয় না। মাসে একবার মতিন আহমেদকে দেখতে আসে হাতে কিছু ফলমূল, এই ফলমূল নিয়ে দেখতে এসে তাদের দায়িত্ব শেষ। ইসমত বুঝতে পারে তার কারণে মামার 2 ছেলে তাদের বাবা মাকে ভালো পায় না, আর মামাম্মি এই দুরবস্থায় নিজেকে খুব অপরাধী ভাবে ইসমত। আর যদি মা বেঁচে থাকতো তাহলে আমার জীবনটা এমন নাও হতে পারত। মাঝরাতে কখনো কখনো ঘুম ভেঙে কান্না করে ইসমত। কেন
তার জীবনটা এমন হলো। নিজের বাবার থেকেও জন্মের পর বাবাকে দেখেনি। মা তো জন্ম দিয়ে মারা গেল। সে শুনেছে তার এক ভাই আছে। ভাই কখনো খোঁজ খবর নিতে আসেনি। ইসমাত ভাবে ভাই তার 3 বছরের বড়। এখন ভাই হয়তো অনেক বড় হয়ে গেছে, সে তো পারে একবার আমার খোঁজ নিতে। আবার ভাবে এটাই হয়তো দুনিয়া, যার মা নেই তার কেউ নেই। মাও আমি দয়া করে যদি নিয়ে না আসতো তার অবস্থা হয়তো ইতিমখানায় হতো। এই কষ্টগুলো বুকে চেপে রেখে কান্না করে ইসমাত। কারো কাছে প্রকাশ করতে পারে না, তাই মাঝরাতে চোখের পানিতে বালিশ ভিজিয়ে মনটা হালকা করে নেয়। আল্লাহ বলে তার স্বপ্নগুলো পূরণ করে দিতে সে যেন লেখাপড়া শেষ করে ভালো কিছু করতে পারে এবং এমন একজন জীবনসঙ্গী চায় যে আল্লাহর কাছে সে তাকে ভালোবেসে সব কষ্টগুলো ভুলিয়ে দিবে। আপনি আমার হাত ছাড়েন, হাত ধরছেন কেন? ইসমাত লোকটার হাত ছাড়াতে চাইছে, কিন্তু লোকটা তার হাত না ছাড়ছে না। ইসমাতকে বলছে, তোমাকে আমার খুব পছন্দ, তুমি আমার ছেলেকে পড়াতে আসো। যেদিন থেকে দেখছি তোমার প্রতি ভালো লাগা শুরু হয়ে গেছে। তুমি যদি চাও তোমার পড়াশোনার খরচ আমি দিব, শুধু তুমি আমার সাথে রিলেশন করবে। লোকটার কথা শুনে ইসমাতের মাথায় রক্ত উঠে গেল। সে টেবিলের উপর ফুলদানি রাখা সেই ফুলদানিটা দিয়ে আঘাত করলো। অসভ্য ইতর লোকটা মাগো বলে মাথায় হাত ধরে বসে পড়ে। সেই ফাঁকে ইসমাত বের হয়ে আসলো বাসা থেকে। ইসমাত যথেষ্ট পরিমাণ সাহসী, না হলে আজ এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারতো না। কিছু একটা অঘটন ঘটে যেত। ইসমাত 2টা বাসায় টিউশনি করতো। যে লোকটা তার সাথে অসভ্যবন্তি বললো তার ছেলেকে পড়াচ্ছে 2 মাস যাবৎ। ক্লাস 2 এর স্টুডেন্ট। আবির খুব মেধাবী স্টুডেন্ট। বিকেল 4টার দিকে পড়াতে আসে ইসমাত। বাসার দরজা খুলে আবিরের বাবা দরজা খুলে দিয়ে বলল, ম্যাডাম আপনি ভেতরে আসেন, আবির পড়ার টেবিলে বসে আছে। ইসমাত যখন ভেতরে ঢুকলো বুঝতে পারলো বাসায় কেউ নেই। শুনশান নীরবতা। তৎক্ষণাৎ রুম থেকে বের হতে চাইলো। আবিরের বাবা ইসমাতের হাত ধরে ফেলে এবং খুব বাজে প্রস্তাব দেয়। মাথা ঠিক ছিল না বলে ফুলদানিটা দিয়ে মাথায় বাড়ি মারে। তেমন বেশি আঘাত লাগেনি, সামান্য একটু কেটে গেছে। সেই সুবাদে ইসমাত বের হয়ে আসলো বাসা থেকে। এই সাহসটা যদি না থাকতো আজকে বড় একটা ঘটনা ঘটতো। আবিরের মা আবিরকে নিয়ে বেড়াতে গেছে তার বান্ধবীর বাড়িতে। তাড়াহুড়ো করে চলে যেতে আবিরের বাবাকে বলেছিল ইসমাতের নাম্বারে ফোন দিয়ে বলে দিতে সে যেন আজ পড়াতে না আসে। লোকটা সেটা না করে খারাপ বুদ্ধির মনের মধ্যে নিয়ে অপেক্ষা করছিল। তাকে উচ্চশিক্ষা দিয়ে চলে এসেছে ইসমাত। ইসমাতের মনটা আজ ভীষণ খারাপ। যদি কিছু হয়ে যেত কি হতো তার, এমনটা ভাবতে ভাবতে বাসায় চলে আসলো। আর একটা টিউশন ছিল সেটা আজ করাবে না। কল দিয়ে সেই বাসায় জানিয়ে দিল শরীর খারাপ, যেতে পারবে না, কাল পড়িয়ে দিবে। বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করছে ইসমাত। ভেবেছিল টিউশন করিয়ে টাকা জমিয়ে ভালো কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু তা কিভাবে হবে? মনটা খুব অশান্ত লাগছে। তাই 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাত করে বলছে, তুমি চাইলে সব কিছু করতে পারো, আমার স্বপ্নটাকে পূরণ করে দিও। টাকার ব্যবস্থা যেন হয়ে যায়। এই টিউশনিটা তো ছেড়ে দেব, ভালো কোথাও যেন আমি আরও 2-4টা টিউশনি করাতে পারি। নামাজ শেষ করে মনটা কিছু শান্ত হলো। জুবেদা খাতুন এসে ডাকতেছে, সেই বিকালবেলা দরজা বন্ধ করে রাখছিস কেন? কি হয়েছে তোর? ইসমাত জায়নামাজ থেকে উঠে দরজা খুলে দিয়ে মায়ের কাছে বলল, নামাজ পড়লাম, মনটা ভালো লাগছিল না। আল্লাহর সান্নিধ্যে আসলে মনটা ভালো হয়ে যায়। 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। জুবেদা খান মেয়ের কপালে চুমু দিয়ে বলেন, আমার মেয়েটা অনেক ভালো, আল্লাহর প্রতি অনেক বিশ্বাস। প্রতিটি মুসলমানের এমন হওয়া উচিত। তোর বাবা সবসময় চাইতো তুই যেন তার মনের মতো হোস, তেমনটা হয়েছিস। আচ্ছা আম্মু, আব্বুকে বিকালে কিছু খাবার দিছো? হ্যাঁ দিলাম তো, সে বলল চা আর মুড়ি মাখা করে দিতে, সেগুলো দুজনে একসঙ্গে খেলাম। তোকে মুড়ি মাখা দিই? ঠিক আছে দিয়ে দাও। জুবেদা খান মুড়ি মাখতে চলে গেল। ইসমাত বান্ধবী ফারিয়াকে কল দিল। ফারিয়া কল রিসিভ করে বললে, কেমন আছিস? ভালো আর কই, মনে হয় এখন থেকে একটা টিউশনি করাতে হবে। ফারিয়া জানতে চাইলে কী সমস্যা। ইসমাত ফারিয়াকে বলল আবিরের বাবার নোংরামো সম্পর্কে, তাই সেখানে আর টিউশন পড়াতে যাবে না। ফারিয়া ইসমাতকে বলল, শোন শোন, একটা টিউশনি করাতে পারবি, কিন্তু তোর বাসা থেকে একটু দূরে হবে। আমাকে এক আন্টি বলেছিল তার ছেলে মেয়েকে পড়াতে। আমার বাসা থেকে অনেকটা দূরে হয়ে যায় বলে আমি তাকে না করেছি। সে আমাকে বলেছে তোমার যদি পরিচিত কেউ থাকে তাকে বইল ঠিকানা দিয়ে দিতে। সত্যি বলছিস? কোথায় সেটা? মানে আন্টির বাসা কোথায়? ধানমন্ডিতে। তোর বাসা থেকে প্রতিদিন যাতায়াতে খরচ 40 টাকা করে যাবে, তাতে কি তোর পোষাবে? আরে তুই আমাকে নিয়ে যা, দেখি মাসে কত করে দেয়। একটা মাত্র টিউশনি করি হবে না। ওকে, তুই কাল সকাল 10টায় আমার বাসায় চলে আয়, তোকে নিয়ে সেই আন্টির সাথে দেখা করতে যাব। জুবেদা খাতুন মুড়ি মাখিয়ে নিয়ে এসে ইসমাতের কথা শুনে জানতে চাইল, আবার নতুন টিউশনি নিবি? এত পরিশ্রম করলে তো লেখাপড়ায় মন দিতে পারবি না।
আম্মু তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। একটা টিউশনে আজকে ছেড়ে দিলাম, তাই নতুন টিউশনে নিব। ছেড়ে দিলে কেন, কোনো সমস্যা হয়েছে? না আম্মু, কোনো সমস্যা হয়নি, সেখানে পড়াতে আমার ভালো লাগে না। পরদিন সকালে ফারিয়া আর ইসমাত ধানমন্ডিতে আসছে সেই ঠিকানা অনুযায়ী দিয়েছিল, সেই ঠিকানা অনুযায়ী বাসার সামনে দাঁড়িয়ে ফারিয়া দারোয়ানকে জিজ্ঞাসা করলো, এটা কি বিজনেসম্যান মুহিত চৌধুরীর বাসা? হ্যাঁ আপা, এটাই মুহিত চৌধুরীর বাসা। দেখেন না, নেম প্লেটে লেখা আছে। লেখা আছে দেখছি, তবুও জিজ্ঞাসা করলাম বলে ফারিয়া ইসমাতকে নিয়ে বাসার ভেতর প্রবেশ করলো। ওয়াও, এত সুন্দর আলিশান বাগান। বাগানটা কি সুন্দর, এত গোলাপ ফুটছে, আমি তো পাগল হয়ে যাবো রে ইসমাত। ইসমাত বলল, আরে বাগান পরে দেখা যাবে, চল আগে ভেতরে যাই। না না, আমি পরে দেখব না, আগে গোলাপ বাগানটা দেখে আসি। এটা বলে ফারিয়া গোলাপ বাগানে ছুটে গেল। ইসমাত ফারিয়ার পেছন পেছন গেল গোলাপ বাগানের দিকে। জানিস ইসমাত, আমার না অনেক স্বপ্ন, কখনো যদি নিজের বাড়ি হয় এরকম গোলাপ বাগান করব। আমি জেগে জেগে এমন স্বপ্ন দেখি, আহা, তোর কথা শুনে হাসি পাচ্ছে। মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে আর তুই জেগে স্বপ্ন দেখিস। হাসি পাচ্ছে পাস, কিন্তু সত্যি কথা, আমি দু চোখ বন্ধ করে তখন এই গোলাপ বাগানের ভেতর হাঁটছি, আর আমার সঙ্গে আছে একজন খুব সুন্দর রাজকুমার। ফারিয়ার এমন কথায় ইসমাত আরও জোরে হেসে দেয়। দুই বান্ধবের হাসির আওয়াজে সেখানে এসে দাঁড়ালো বারসাত চৌধুরী। সে বাগানের সাইডে ইজি চেয়ারে বসে কফি খাচ্ছিল। মেয়েদের হাসির আওয়াজ শুনতে পেয়ে তার অসহ্য লাগছিল। ভাবলো, কে এই মেয়েরা আমাদের বাসার ভিতরে এসে হাসছে? দুজনে বোরখা পরা, মুখ ঢাকা নিকাব দিয়ে, তাই তাদের ফেস দেখতে পারল না বারসাত। এই, আপনাদের প্রবলেম কি? এখানে এসে এত হাসাহাসি করছেন কেন? বাসাটা কি আপনাদের চিড়িয়াখানা মনে হচ্ছে? চিড়িয়াখানায় কোনো জন্তু দেখে এত হাসছেন? ইসমাত আর ফারিয়া বুঝতে পারেনি হঠাৎ করে কোন পুরুষ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা তো কেউ দেখতে পায়নি। দুজনে একদম চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না দেখে বারাসাত জিজ্ঞাসা করলো, কে আপনারা? এখানে এসেছেন কিসের জন্য? এতক্ষণ তো অনেক জোরে চিল্লাপাল্লা করছেন, এখন বোবা হয়ে গেছেন? মিস্টার, আপনি কিন্তু আমাদেরকে অপমান করছেন। আমরা এখানে এসে চিল্লাপাল্লা করিনি, জাস্ট হেসেছি। হাসা কোনো অপরাধ নয়। আমরা জানতাম না যে আপনি এখানে আছেন। যদি জানতাম এখানে আসতাম না। গোলাপ বাগান আমার খুব প্রিয়, তাই এই বাগানটা দেখে নিজেকে সামলে রাখতে পারিনি, কল্পনায় ডুবে গেছিলাম। কিন্তু জানতাম না এখানে একটা রসকসীন মানুষ বসে আছে। আপনি মনে হয় কখনো হাসেন না, তাই আমাদের হাসিকে চিল্লাচিল্লি মনে করছেন। ফারিয়ার উত্তরে বারাসাত রেগে যায়। হোয়াট? আপনি আমাকে রসকসীন বলছেন? কারো সম্বন্ধে না জেনে এরকম মন্তব্য করবেন না, গাধি কোথাকার। হ্যালো মিস্টার, আপনি না জেনে আমাকে গাধি বলতে পারেন না। দুজনের তর্ক বিতর্কের মাঝে ইসমাত ফারিয়াকে টেনে নিয়ে আসলো। বাদ দে তো, ছেলেদের সাথে ঝগড়া করার দরকার কি? তোকে দেখলেই বোঝা যায় ইবলিজ একজন মানুষ। না হলে আমরা তার কি অন্যায় করেছিলাম? আমাদের হাসা সহ্য হলো না। সত্যি বলছিস? দেখতে সুন্দর হলে কী হবে, মনটা কুৎসিত, তাই তো অন্যের সুখ সহ্য করতে পারে না। অসহ্যকর ছেলে। দুজনে কথা বলতে বলতে বাসার ভিতরে প্রবেশ করলো। দরজায় কড়া নাড়তে দরজা খুলে দিল মিতু আন্টি, যে আন্টি ফারিয়াকে বলেছিল তার বাচ্চাকে পড়াতে। আসসালামু আলাইকুম আন্টি, চলে আসলাম আপনার ঠিকানা অনুযায়ী। আমি তো পড়াতে পারবো না বলেছিলাম, আমার বান্ধবীকে নিয়ে আসলাম। ওয়ালাইকুম সালাম, ভেতরে এসো। দুজনে ভেতরে গিয়ে সোফায় বসছে। বাসার বাইরে যেমন সুন্দর, তেমনই ভেতরে রাজকীয় অবস্থা। মিতু তার দুই ছেলে মেয়েকে ডাক দিল, ফারিয়া আর ইসমাতের সাথে পরিচয় করে দিল। আমার মেয়ে সুমনা ক্লাস 6-এ পড়ে, আর সৈকত ক্লাস 3-তে পড়ে। দুজনে পড়াশোনায় অমনোযোগী, সারাদিন কার্টুন নিয়ে বসে থাকে। আমি চাই তুমি তাদের ভালোভাবে পড়াও, অন্যের সন্তান ভাববে না। দুজন তোমার নিজের ভাই বোন, এদেরকে নিয়ে আমি খুব মুসিবতে আছি, বুঝছো? পড়তেই চায় না। আন্টি আপনি চিন্তা করবেন না, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব, এদেরকে পড়ার দিকে মনোযোগ করব। বাচ্চারা তোমার কি আমার কাছে পড়বে? ইসমাত বাচ্চাদের উদ্দেশ্যে বলল, পড়বো, তবে আমাদের ভূতের গল্প শোনাতে হবে। যদি প্রতিদিন একটা করে ভূতের গল্প শোনাতে পারেন, তাহলে আমরা প্রতিদিন ভালো করে পড়ে আপনাকে দিতে পারবো। সৈকত ইসমাতকে বলল, অবশ্যই তোমাদের ভূতের গল্প শোনাবো, তবে লেখাপড়ার জন্য ঠিকভাবে হয় সেটা মনে রেখো। আপনি যদি আপনার কথা রাখেন, ভূতের গল্প শোনান, আমরা ঠিকমতো পড়বো। মিতু বলে, দেখছো, আগে তোমার সাথে চুক্তি স্বাক্ষর করিয়ে নিচ্ছে ভূতের গল্প শোনানোর জন্য। ইসমাত হাসি মুখে কথা বললেও ফারিয়া চুপ করে আছে। তার মেজাজ খুব খারাপ। ছেলেটা তাকে গাধি বলছে, ইচ্ছে করছে ওই ছেলের মুখের উপর গাধা বলে আসতে। নিজে একটা গাধা, মানুষকে বলে গাধি। কী ব্যাপার ফারিয়া, তুমি চুপচাপ কেন? তুমি তো চুপচাপ থাকার মেয়ে নয়, মন খারাপ নাকি? আসলে আন্টি, মন খারাপ হওয়ার কারণ খুবই হৃদয় বিদারক।
যতক্ষণ পর্যন্ত আপনাদের বাসায় না এসেছি ততক্ষণ পর্যন্ত মনটা ভালোই ছিল। ভালো বলতে অত্যন্ত ভালো। আপনাদের বাসায় ঢুকে ফুলের বাগানটা দেখে মনে হচ্ছিল আমি স্বপ্নের মাঝে হারিয়ে গেছি। ইসমাতকে নিয়ে বাগানের ভিতরে ঢুকে যাই আর দুজনে মনের আনন্দে হাসছিলাম। আমাদের হাসি একজনের সহ্য হলো না। এত অপমান করলো, শেষে কিনে আমাকে গাধি বলে সম্বোধন করলো। কে তোমাদের হাসি সহ্য করতে পারলো না? কে আবার? ওই বাগানের পাশে বসে কফি খাচ্ছিল একটা ছেলে। দেখতে সুন্দর হলো, তার ব্যবহার একদম জঘন্য। চুপ করো, চুপ করো, শুনতে পেলে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলবে। কেন, তার মাথা কি এতই গরম? সবসময় মাথার ভিতরে আগুন ধরে থাকে? সে আমার মামা শ্বশুরের একমাত্র ছেলে মাহিম চৌধুরী, আমার মামা শ্বশুর তালুর ছেলে বারশাদ চৌধুরী। ছোটবেলা থেকে মা ছাড়া বড় হয়েছে। মামা তাকে বেশি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে। এখন এতই মাথায় উঠেছে যে মাথা থেকে নামাতে পারছে না, কারো কথা শুনে না। এত বড় বিজনেস দেখাশোনা করবে না, সেটার ধারে কাছে না। সারাদিন ঘুরে বেড়ায় বন্ধুবান্ধব নিয়ে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, শুধু বাবার কাছ থেকে টাকাও নিয়ে উড়াচ্ছে। মামাকে ব্যবসা দেখাশোনার কাছে সাহায্য করে আমার স্বামী, আর বারাসাতেও সেগুলো আশেপাশে যায় না। ও বুঝছি, বড়লোকের বকে যাওয়া সন্তান, তাই মাথার ভিতরে এত রাগ। টাকা থাকলে যা হয় আর কি। ইসমাত ফারিয়াকে বলে, চুপ কর, তো যা ইচ্ছে করুক, আমাদের কি? আমরা এখন যাই। আন্টি, তাহলে কাল বিকাল থেকে আমি আসবো, কিন্তু আমার বাসা থেকে যাতায়াত কিছুটা দূরত্ব হয়। তুমি সেটা ভেবো না, আমি সেটা বুঝি। বেতন নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তাহলে আমরা এখন আসি, বেঁচে থাকলে কাল দেখা হবে। যাবার সময় দেখলো বারাসাত গেটের কাছে দাঁড়িয়েছে। তাকে দেখে ফারিয়া আস্তে করে গাধা বলে চলে আসলো। বারাসাত বুঝতে পারলো না মেয়েটা তাকে কি বলছে, কিন্তু তাকে কিছু একটা বলছে সেটা সে ঠিক আন্দাজ করতে পেরেছে। বাসার ভিতরে ঢুকে মিতুকে ডাকতে থাকলো বারাসাত। ভাবি, এই মেয়ে দুটো কে ছিল? অভদ্র মেয়ে। কেন, কি হয়েছে? তোমার সাথে আবার কি অভদ্রত করছে? আর বলো না, আমি নিরিবিলি বসে কফি খাচ্ছিলাম, এই দুই মেয়ে এত হাসাহাসি শুরু করছে, মেজাজটাই খারাপ করে দিয়েছে। আমাকে বলে আমি নাকি রসকসহীন মানুষ। বেয়াদব মেয়ে, আমাকে এটা বলার সাহস কোথায় পাই? বাদ দাও ভাই, মেয়েদের এত কথা সিরিয়াসভাবে নিতে নেই। যা মাথায় আসে সেটাই বলে ফেলে। সুমনাকে আর সৈকতকে কাল থেকে পড়াতে আসবে ইসমাত, তাই তাদেরকে আসতে বলেছিলাম। এই অভদ্র মেয়েদের কাছে তুমি বাচ্চা পড়াবে? অভদ্রতা ছাড়া আর কিছুই শেখাবে না, দেখে নিও। তোমার বাচ্চাদের এদের মতো হা হু করে এগুলো শিখবে। মিতু হেসে দিলেন দেবরের কথা শুনে। দেখবে তোমার বউ এদের মতোই হাসবে। মেয়েরা হাসতে ভালোবাসে, তাদের মনে যতই দুঃখ কষ্ট থাক সেটা লুকিয়ে রাখতে পারে না। হাসির একটা লিমিট আছে, এভাবে অনবরত হা গেলে মেজাজ খারাপ হয়ে যায়। তোমার গার্লফ্রেন্ড কি হাসে না? সবসময় গোমরা মুখ করে থাকে। হাসবে না কেন, হাসে, তবে এত বেশি হাসলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, সেটা সে জানে, তাই আমার সামনে লিমিট ক্রস করে না। বারাসাত তাদের ভাবিকে জিজ্ঞাসা করলো, বাচ্চাদের পড়াতে কয়টার সময় আসবে ওই মেয়ে? মিতু বললেন, কাল বিকেল 4টা থেকে পড়াতে আসবে। কেন, এই কথা জিজ্ঞাসা করছো? না, এমনি। এটা বলে বারাসাত তার রুমে চলে যায়। মিতু ভাবছে, বুঝতে পারলাম না, কয়টার সময় পড়াতে আসবে এটা জিজ্ঞাসা করছে কেন? এই ছেলের মতিগতি কিছু বুঝি না। ইসমাত আর ফারিয়া বাসায় চলে আসছে। ইসমাত তার মাকে এসে বলল, আম্মু, টিউশনিতে পেয়ে গেছি, দুটো বাচ্চাকে পড়াতে হবে। যাতায়াত একটু দূরে হলে সমস্যা নেই, আন্টি অনেক ভালো। জুবেদা খাতুন বললেন, সাবধানে থাকিস, বড়লোকের বাড়ি, আমার বড়লোকদের তেমন বিশ্বাস হয় না। আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি কি সেখানে থাকতে যাচ্ছি নাকি? পড়বো, চলে আসবো, তারা বড়লোক হোক আর গরিব হোক, তাতে আমার কি। পরদিন ইসমাত পড়াতে গেল। বাচ্চারা যখন পড়া বুঝিয়ে দিচ্ছিল তখন বাচ্চারা বলল, আগে আমাদের ভূতের গল্প শোনাতে হবে। আপনি কালকে কথা দিয়েছিলেন প্রতিদিন একটা করে ভূতের গল্প শোনাবেন। ইসমাত মনে পড়লো, হ্যাঁ বলেছিলাম তো ঠিকই। আচ্ছা, তাহলে ভূতের গল্প শুরু করা যাক। ইসমাত যখন গল্প করছিল তখন বারাসাত এসে সামনে দাঁড়ালো। ম্যাডাম, আপনি কি লেখাপড়া করাতে আসছেন নাকি বাচ্চাদের সাথে আড্ডা দিতে আসছেন? ইসমাত চাচ্ছিল না এই ছেলের সাথে কথা বলতে, তাই সে তার কথা জবাব না দিয়ে বাচ্চাদের বলতো, তোমরা বলো, এখন আমি কি করব? তোমার আঙ্কেল চাইছে না তোমাদেরকেও গল্প শোনাই। তোমার মায়ের সামনে তো কাল কথা হয়েছিল, তোমরা আগে গল্প শুনবে, তারপর পড়াশোনায় মন দিবে। বাহ, চুক্তি তো ভালোই হয়েছে, বাচ্চাদের আগে ভূতের গল্প শোনানো, তারপর পড়াশোনা। আচ্ছা, আমি যে কথা বলতে এসেছি সেটা হলো, কাল যখন আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আপনারা দুজনে বের হওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে কি বলেছিলেন? আপনাকে আবার কি বলবো? আপনাকে কিছু বলা হয়নি। মিথ্যে বলবেন না, সত্যি বলেন, আমাকে কি বলেছিলেন? ইসমাত তখন মনে পড়ে গেল ফারিয়া বারাসাতকে গাধা বলেছিল। সেটা খুব আস্তে করে বলেছিল, তবু এই ছেলেটা বুঝলো কী করে? আসলে আমার বান্ধবী কী যেন বলেছিল, আমার মনে নেই। কালকের কথা কালকে শেষ। আজকে কি আপনি আবার ঝগড়া করতে চাচ্ছেন আমার সাথে? আমি কিন্তু ঝগড়া করতে পারি না। কি বলছেন?
আমি আপনার সাথে ঝগড়া করতে চাচ্ছি? আপনার বান্ধবী একটা ঝগড়াটে মেয়ে, সে বের হওয়ার সময় আমাকে গালি দিয়েছিল, মনে হয় আপনার মনে আছে, কিন্তু এখন বলবেন না। ইসমাইল এতক্ষণ মাথা নিচু করেছিল, এখন মেজাজটা খারাপ হয়ে গেছে। তাই সে রেগে গিয়ে বারাসাতের দিকে তাকালো। দেখুন মিস্টার, আমি বাচ্চাদের পড়াতে এসেছি, আপনি আমার সাথে ঝগড়া করতে পারেন না, প্লিজ আপনি যান, আমি এদেরকে পড়াই। বারাসাত ইসমাতের দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারছে না। তার মনে হচ্ছে মেয়েটা অসম্ভব মায়াবতী, তার চোখের মায়ে তাকে বশ করে ফেলছে। ইসমাত রাগ দেখালো, বারাসাত আর কিছু বলল না। ইসমাত বুঝতে পারলো না হঠাৎ করে কি হয়ে গেল ছেলেটার, কেন তার সাথে ঝগড়া করলো না, চুপচাপ গিয়ে সোফায় বসলো। সে বাচ্চাদের পড়ানো শুরু করলো, কিন্তু এই লোকটা তার দিকে এভাবে তাকিয়েছে কেন? এভাবে তাকিয়ে থাকলে সে বাচ্চাদের পড়াবে কীভাবে? তখন ইসমাত বলল, প্লিজ আপনি এখান থেকে যান, আমার কেমন অস্বস্তি লাগছে, কারণ আমি কারো সামনে এভাবে কখনো বসে থাকিনি। বারাসাত বুঝতে পারলো মেয়েটি লজ্জা পাচ্ছে, তাই সে চলে গেল। ইসমাত আবার বাচ্চাদের পড়ানোয় মন দিল। একটু পরে মিতু নাস্তা নিয়ে আসলো ইসমাতের জন্য। প্রতিদিন ইসমাত যখন পড়াতে আসে তার কিছুক্ষণ পর বারাসাত আসে। ইসমাতের সাথে কোনো কথা বলে না, শুধু এক নজর দেখে আবার চলে যায়। এটা ইসমাতের ভালো লাগে না। কেন প্রতিদিন পড়ানোর টাইমে বারবার তাকে আসতে হবে? তাই সে মিতু আন্টিকে বলে, আপনার দেবরকে বলবেন পড়ানোর টাইমে যেন এখানে না আসে, আমার ভালো লাগে না। মিতু আন্টি জিজ্ঞাসা করলো, ইসমাত, বারাসাত কি তোমাকে কিছু বলেছে বা খারাপ কিছু? না 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 আন্টি, সে আমাকে কিছু বলেনি, তবুও সে যখন আমার মুখের দিকে তাকিয়ে থাকে আমার অস্বস্তি লাগে, ভালো লাগে না। একজন পুরুষ মানুষ এভাবে মেয়ে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকলে সেটা তো পাপ হয়। তাই বলছি আপনি একটু তাকে বুঝিয়ে বলবেন। আচ্ছা আমি বলবো, কিন্তু বললে কি মনে করবে? সে যাই মনে করুক, যদি বললেন আমি পর্দা করি, অন্য পুরুষের সামনে কখনো যাই না, সে অবস্থায় বুঝতে চেষ্টা করবে। রাতে বারাসাত বাসায় ফিরলে মিতু তার রুমে গেল। ভাই, তোমার সাথে একটা কথা বলতে চাই, তুমি কিছু মনে করো না। ভাবি, কি বলবেন? ভয় পাচ্ছেন কেন? আমি আপনার ছোট ভাইয়ের মতো ফ্রি মাইন্ডে বলতে পারেন। ইসমাত প্রতিদিন পড়াতে আসে, তুমি নাকি পড়াশোনার সময় প্রতিদিন সেখানে যাও। আমাকে বলল, ভাবি আপনার দেবরকে বলবেন পড়ানোর সময় যেন এখানে না আসে। মেয়েটা পর্দা করে, সে বলেছিল এমন করে আমাকে দেখলে তো পাপ হবে। তুমি বুঝতে পারছো সে কী বলতে চাচ্ছে? আমি বুঝতে পারছি সে চাচ্ছে আমি যেন সেখানে না যাই, বাট কী করব? তাকে যেদিন থেকে দেখেছি আমার ভালো লেগে গেছে, তাই প্রতিদিন তাকে 2 মিনিট দেখে আসি। এখন যদি তার খারাপ লাগে তাহলে যাব না। ধন্যবাদ ভাই, চিন্তামুক্ত করলে। তুমি যদি কথা রাখতে হয়তো মেয়েটা আর পড়াতে আসতো না। ইসমাইল বাচ্চাদের অনেক ভালোভাবে পড়ে, এখন বাচ্চারা পড়াশোনার দিকে মনোযোগী হয়েছে, তাই আমি চাচ্ছি সে বাচ্চাদের রেগুলার পড়াক। পরের দিন ইসমাইল যখন পড়াতে আসছে, বারাসাত আর তার কাছে গেল না। সেই সময়টা বারাসাত আগে কখনোই বাসায় থাকতো না। ইসমাতকে দেখার পর থেকে বিকেল 4টা থেকে সে বাসায় থাকতো। আজকে বাসায় আছে, এখন ছাদে পায়চারি করছে। মেয়েটাকে এত ভালো লেগেছে, না দেখে খুব কষ্ট হচ্ছে। লাইফে অনেক মেয়ের সাথে চলাফেরা করছে বারাসাত, অনেকের সাথে রিলেশন করছে, কারো প্রতি এত আকর্ষণ কাজ করেনি যতটা আকর্ষণ কাজ করছে ইসমাতের প্রতি। বারাসাতের গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও বারাসাত ইসমাতের প্রতি দুর্বল হয়ে গেছে। যেভাবে হোক এই মেয়েকে তার চাই, এমনটাই ভাবতে থাকলো বারাসাত। 1.5 ঘন্টা পড়ানোর সাথে ইসমাত যখন বারাসা থেকে বের হলো, বারাসাত বের হলো তার পিছু পিছু। গেট পার হতে বারাসাত তাকে ডাক দিল, এই ইসমাত শোনেন, আপনার সাথে আমার কথা ছিল। বাসার সামনে দাঁড়ানো দেখে ইসমাত ভয় পেয়ে যায়। সে ভাবছে মিতু আন্টিকে বলেছিল যে যেন আমার পড়ানোর সময় না আসে, এই কারণে এই ছেলেটা রাগ করছে, তাই আমার পদ আগলে দাঁড়িয়েছে। সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলেন সেখানে বসি। বেশি না, 10 মিনিট আপনার সাথে কথা বলবো। সরি, আমি সেটা পারবো না। জীবনে কখনো এভাবে কোনো পুরুষের সাথে বসে রেস্টুরেন্টে বসে কথা বলিনি। কি বলবে এখানেই বলেন, জলদি, আমি বাসায় যাবো। প্লিজ ইসমাত, ভয় পাবে না, আমি শুধু আপনার সাথে একটু কথা বলতে চাই। আসে রেস্টুরেন্টে বসে, আপনি আমাকে জোর করবেন না, যদি বলতে চান এখানেই বলেন, নাহলে আমি যাচ্ছি। বারাসাত বুঝতে পারলো ইসমাত তার সাথে রেস্টুরেন্টে যাবে না, তাই সে বলল, যেদিন থেকে আপনাকে দেখেছি আমার খুব ভালো লেগেছে। আপনার ফেস এত মায়াবী চেহারা আমি কখনো দেখিনি। এক কথায় বলতে গেলে আমি আপনাকে ভালোবেসে ফেলছি। শুনলাম আপনার কথা, আমার কিছু করার নেই। একটা কথা মনে রাখবেন, আমি কখনো হারাম রিলেশনে জড়াবো না। যেটা আমাদের ইসলাম নিষিদ্ধ সেটা কখনো করব না। আপনি যদি এমন করেন আপনাদের বাসায় পড়ানো বাদ দিয়ে দেবো। আরে কি বলছেন, পড়ানো বাদ দিবেন কেন? আমি সেরকম ছেলে না যে আপনার সাথে জোর করে রিলেশন করতে চাইবো। আমার ভালোবাসার কথা আমি জানিয়ে দিলাম, আপনি যদি আমাকে না ভালোবাসেন এখানে জোর করে কিছু হবে না। সত্যি বলতে কি জানেন, আপনাকে ভালোবাসবো না এমনটা নয়, আমি বিয়ের আগে প্রেম ভালোবাসা
করব না, এটা সত্যি। এখন বলতে পারেন এত পর্দা করে ধর্মকর্ম মেনে চলি, তাহলে কেন অন্যের বাসায় পড়াচ্ছি? আসলে আমার বাবা অসুস্থ, লেখাপড়ার খরচটা আমার নিজেকে চালাতে হয়, তাই আমি কয়েকটা টিউশনি নিছি। বুঝতে পারছি আপনি এখানে পড়াতে আসেন, আমি আপনাকে কোনো রকমের জোর করব না। আপনি এখন যেতে পারেন, আর আমার কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চেয়ে নিচ্ছি। বারাসাত ইসমাতের সামনে থেকে সরে দাঁড়ালো। ইসমাত তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসলো। ইসমাত বুঝতে পারলো বারাসাতকে তারা যতটা খারাপ ভেবেছিল, আসলে সে ততটা খারাপ নয়। অন্য কোনো ছেলে হলে জোর করতো, কিন্তু এই ছেলে অতি সহজে বুঝে গেল জোর করে কখনো কারোর সাথে কিছু হয় না। সেদিনের পর থেকে বারাসাত আর ইসমাতের সামনাসামনি হয়নি। বারবার ইসমাতকে ভুলে থাকার জন্য তার গার্লফ্রেন্ডের সাথে বেশি সময় কাটাতে থাকলো। বারাসাতের গার্লফ্রেন্ড সিমি অনেক আধুনিক, বলতে গেলে পশ্চিমা সংস্কৃতি অবলম্বন করে। প্রথম থেকে পশ্চিমা পোশাকে সিমিকে ভালো লাগতো। ইসমাতকে দেখার পর কেন যেন মনে হয় মডার্ন পোশাকে সিমিকে এখন আর ভালো লাগে না। মেয়ে মানুষ এত উচ্ছৃঙ্খল হয় কেন? শরীর দেখে সবার সামনে এভাবে চলাফেরা করে, এটা তো ঠিক নেই। বারাসাত সিমিকে বলেছে এখন থেকে থ্রি পিস পরবে, আগে যা পরতে এগুলো পরবে না, কিন্তু সিমি তার কথায় পাত্তা দেয় না। তাই সিমির সাথে তার আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়। বারাসাত ভাবতে থাকে ইসমাতের মতো মেয়ে তার লাইফে খুব প্রয়োজন। অনেক তো হয়েছে আল্ট্রা মডার্ন মেয়েদের সাথে চলাফেরা, এখন না হয় এমন কেউ আসুক যাকে পেয়ে তার মনে হবে সে শান্তি অনুভব করছে। উচ্ছৃঙ্খলতার মধ্যে কোনো শান্তি নেই। বারাসাত ধীরে ধীরে এটা উপলব্ধি করতে পারছে। এসএসসি রেজাল্ট আবার পর ইসমাত ভর্তি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিবিএতে। এরই মধ্যে মতিন আহমেদের ছোট ছেলে মেহেদি দেশে ফিরে এসে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করছে। ছেলের অনেক বয়স হয়েছে এটা ভেবে জুবেদা খাতুন তার বোনের মেয়েকে ছেলের জন্য বউ করে এলেন। প্রথম দিকে জুবেদা খাতুন ভাগ্নি ইতিকে বলে দিয়েছিল, আমার মেয়ে ইসমাতকে নিজের বোনের মতো ভাববি, কখনো মনে করবি না সে তোর জামাইয়ের আপন বোন না। আমি তাকে আমার নিজের মেয়ের মতো মনে করি, আর তোর শ্বশুর তাকে নিজের মেয়ে মনে করে। তুই যদি তাকে পর মনে করিস তাহলে কিন্তু আমরা কষ্ট পাবো। ওই দুই ছেলেকে বিয়ে দিয়েছিলাম, তারা আমার মেয়েকে পর ভেবে আলাদা হয়ে গেছে। এই কারণে আমি তাকে নিয়ে আসলাম আমার ছেলের বউ করে। তুই আমার বোনের মেয়ে, অন্তত তুই আমার কথা রাখবি। ইতি তার খারাপ বলো, তুমি এটা নিয়ে ভেবো না, ইসমাতকে আমি আগেও থেকে বোন ভেবে এসেছি। সে অনেক ভালো মেয়ে। তোমাদের এখানে কতবার এসেছে, সে আমার সাথে বোনের মতো ব্যবহার করছে, তাকে আমি পর ভাববো না কখনো। মিতু ছেলের মেয়েকে ইসমাত পড়াচ্ছে, আর 2 বছর হয়ে গেল। এর মধ্যে একবারও বারাসাতের সাথে মৃত্যুর দেখা হয়েছিল মৃত্যুর বিবাহবার্ষিকীতে। বারাসাত তাকিয়েছিল ইসমাতের দিকে, ইসমাত সেটা বুঝতে পারে, তাই অন্যদিকে সাইড কেটে থাকে। পড়াশোনার পাশাপাশি ইসমাত টিউশনি করে ভালোই যাচ্ছিল। ইসমাত ফারিয়াকে একদিন বলল, প্রথম দিন কিন্তু আমরা বারাসাতকে খুব খারাপ ভেবেছিলাম, আসলে ছেলেটা এমন নয়। আমি এতদিন ধরে বাসায় পড়াচ্ছি, এখন বুঝতে পারছি তার মন মানসিকতা অন্য ছেলের তুলনায় ভালো। কি বলছিস তুই ইসমাত? তুই কি বারাসাতের প্রেমে পড়ে গেছিস? ওই রাগী বদমাজি ছেলেটা তুই বলছিস অন্যদের তুলনায় ভালো? তার কথা মনে হলে এখনও আমার মেজাজ খারাপ হয়ে যায়, ইচ্ছে করে তার লম্বা চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। ঠিক আছে চল একদিন আমার সাথে তার বাসায় যা, তার মাথার চুলগুলো ছিঁড়ে দিয়ে তোর মনের স্বাদ মিটিয়ে নে। দরকার নেই আর সেই অসভ্য ছেলের সামনাসামনি হবার। এখন তুই বল বারাসাত তোর কাছে ভালো হলো কেন? সে আমাকে প্রতিদিন দেখতো প্রাইভেট পড়ানোর সময়। আমি তার ভাবিকে বলেছিলাম সে যেন আমার সামনাসামনি না হয়। তারপর থেকে আর হয়নি। একদিন পদ আটকে আমাকে সে বলেছিল ভালোবাসে। আমি তার প্রস্তাব ফিরিয়ে দেই এবং বলি নাজায়েজ সম্পর্কে আমি জড়াবো না। সে বলে আমার সামনাসামনি আর কখনোই আসবে না। তারপর থেকে আমাকে আর কখনোই কিছু বলেনি, সামনাসামনি হয়নি। অন্য ছেলে হলে কিন্তু জোর করতো বা অনেকবার পিছু ঘুরতো। বারাসাত কিন্তু তা করেনি। আরে বোকা মেয়ে, তোকে একটু বাজিয়ে দেখলো তুই তার সাথে রিলেশন করিস কি না। সে যদি তোকে মন থেকে ভালোবাসতো আবারও বলতো ভালোবাসে। সত্যিকারের ভালোবাসা একবার না করে দিলে কি ভালোবাসা শেষ হয়ে যায়? তার মতো ছেলের মেয়ের অভাব নেই। এত বড় লোকের ছেলে 4-5টা গার্লফ্রেন্ড সবসময় থাকবে। আসলেই তো আমি এটা ভেবে দেখিনি। আমার মতো মেয়ের জন্য সে কেন বসে থাকবে? তার তো গার্লফ্রেন্ডের অভাব থাকার কথা নয়। দহন প্রথম পর্ব, আর একটা পর্ব আছে, ওটাই শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।